সবাইকে স্বাগত বুক ইকোতে। আপনি কি নিজের জীবন নিয়ে হতাশ বা আটকে পড়েছেন? যদি বলি শুধু আপনার চিন্তার ধরন বদলালেই জীবন বদলে যেতে পারে। আজ আমরা আলোচনা করব অ্যাটিটিউড ইজ এভরিথিং বইটি নিয়ে, যেখানে লেখক জেফ কেলার দেখিয়েছেন কিভাবে ইতিবাচক মনোভাব জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই সারাংশ কেবল বইয়ের সংক্ষিপ্ত বিবরণ নয়, এটি একটি রোড ম্যাপ যেটা আপনাকে শেখাবে কিভাবে ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে সাফল্যের পথে এগোতে হয়। চলার পথে ছোট কিছু পরিবর্তন আপনার ভাষা, আপনার চিন্তা খুলে দিতে পারে বিশাল সম্ভাবনার দরজা। চলুন শুরু করি নতুনভাবে জীবনকে দেখার এই যাত্রা। পর্ব ১, সাফল্যের শুরু মনের ভেতরেই। আপনার মনোভাবই, আপনার দৃষ্টিভঙ্গি মনোভাব হল সেই জানালা যার মাধ্যমে আপনি দুনিয়াকে দেখেন। একই ঘটনা দুটি মানুষকে ভিন্নভাবে প্রভাবিত করে, কারণ তাদের মানসিক দৃষ্টিভঙ্গি আলাদা। ছোটবেলায় আমরা সবাই ইতিবাচক মনোভাব নিয়ে জীবন শুরু করি। হাঁটতে গিয়ে পড়ে গেলে আবার উঠে দাঁড়াতাম, হাল ছাড়তাম না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবার, সমাজ, শিক্ষকেরা আমাদের ভুলগুলো চোখে আঙুল দিয়ে দেখাতে শুরু করে। এতে করে আমাদের ভেতরের স্বচ্ছতা নষ্ট হয়ে যায়। বাইরের অনুপ্রেরণা ক্ষণস্থায়ী, দীর্ঘমেয়াদী পরিবর্তন তখনই সম্ভব যখন আপনি ভেতর থেকে বদলাবেন। আপনি হয়তো ভাবছেন, আমি তো এমনই, বদলাতে পারবো না। কিন্তু ইতিহাসে বহু মানুষ প্রমাণ করেছেন যে এটা সম্ভব। একজন মানুষ ছিলেন ভিক্টর ফ্রাঙ্কল। তিনি নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পে বন্দী ছিলেন। দিনের পর দিন ক্ষুধা, শীত, দুঃখ, পরিবারের মৃত্যু সবকিছু সহ্য করেছেন। এই অবস্থায়ও তিনি বিশ্বাস রাখতেন, আমার মনোভাবই আমার অস্তিত্ব। সবকিছু কেড়ে নেওয়া গেলেও আমি যেটা ভাবব সেটা কেউ ছিনিয়ে নিতে পারবে না। এই ধারণাই তাকে বাঁচিয়ে রেখেছিল। তিনি দেখতেন অন্য বন্দীরা কিভাবে মানসিকভাবে ভেঙে পড়ছে, কিন্তু নিজে কখনো হাল ছাড়েননি। তার ইতিবাচক মনোভাবই ছিল তার আসল শক্তি। পরে তিনি একজন বিখ্যাত মনোবিজ্ঞানী হন এবং তার বই ম্যানস সার্চ ফর মিনিং আজও বিশ্বজুড়ে মানুষকে অনুপ্রাণিত করে। আপনি নিজেই এক মানব চুম্বক, আপনার মন যা ভাবে আপনি সেটাই হয়ে ওঠেন। আপনি যদি প্রতিদিন কোনো স্বপ্ন বা লক্ষ্য নিয়ে ভাবেন, তবে আপনার চিন্তা ধীরে ধীরে সেদিকেই আপনাকে নিয়ে যাবে। জেফ কেলার নিজেই এক উদাহরণ। তিনি একসময় রিয়েল এস্টেটে বিনিয়োগ করতে চাইতেন, কিন্তু ভয় পেতেন ভাড়াটিয়ারা যদি সমস্যা করে, ক্ষতি হলে কি হবে ইত্যাদি। কিন্তু তিনি বই পড়ে মনোভাব পাল্টালেন। ১৯৮৬ সালে নিজেকে কথা দিলেন এই বছর ২টো বাড়ি কিনবেন। প্রতিদিন সে চিন্তা করতেন, সন্ধ্যায় বের হতেন বাড়ি দেখতে। ধৈর্য ধরলেন, আর বছর শেষে তার হাতে ২টো বাড়ি, কারণ তার মনোভাব বদলেছিল। আপনার সাফল্য কল্পনায় আঁকুন। যে সাফল্য আপনি চান সেটার একটি পরিষ্কার ছবি আপনার মনে থাকতে হবে। ছোটবেলায় আমরা যখন কিছু হতে চাইতাম, মনে মনে তার ছবি আঁকতাম। বয়স বাড়লে এই কল্পনাগুলো ক্লান্ত বাস্তবতায় ঢাকা পড়ে যায়। কিন্তু আপনি যদি সচেতনভাবে ইতিবাচক ছবি আঁকেন মনের ভেতর, সেটিই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। রবার্ট নামের এক ব্যক্তি বিচারপতি হওয়ার স্বপ্ন দেখতেন। একসময় সুযোগ এলেও তিনি নার্ভাস হয়ে পড়েন। তখন তার বন্ধু জেফ কেলার তাকে পরামর্শ দেন নাম লেখার সময় জাজ রবার্ট জোন্স লিখতে। সেই কল্পনা তাকে অনুপ্রাণিত করে, আত্মবিশ্বাস এনে দেয় এবং শেষে সে নির্বাচনে জিতে বিচারপতি হয়। কমিটমেন্ট করুন, আপনি পাহাড়ও সরাতে পারবেন। স্বপ্ন পূরণ করতে চাইলে শুধু ভাবলেই চলবে না, তার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। জেরি গ্ল্যাডস্টোন ১৯৯৯ সালে একটি কোম্পানি শুরু করেন। তিনি ডিজনির আর্ট বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু ডিজনি তার প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করে। তিনি ৩ বছর ধরে চেষ্টা চালিয়ে যান। একসময় ডিজনির একজন কর্মকর্তা বিরক্ত হয়ে বলে দেন, তোমার কোনোদিনই হবে না। কিন্তু জেরি থামেননি। তার কমিটমেন্ট দেখে অবশেষে ডিজনি তাকে সুযোগ দেয়, তবে শর্ত দেয় তাকে নিউ ইয়র্ক ছেড়ে ম্যাসাচুসেটসে স্টোর খুলতে হবে। পরদিনই তিনি সেখানে গিয়ে দোকান খোলেন। বছর খানেকের মধ্যে তিনি নিউ ইয়র্কেও দোকান খোলার অনুমতি পান। পরে তিনিই হয়ে ওঠেন বিশ্বের অন্যতম বড় অ্যানিমেশন আর্ট বিক্রেতা। পর্ব ২, আপনার কথাই আপনার পথ। তাই সাবধানে বলুন। আপনি হয়তো ভাবতে পারেন, শব্দের নির্বাচন এত গুরুত্বপূর্ণ কেন? জেনে রাখুন, আপনার বলা প্রতিটি শব্দ আপনার ভবিষ্যতকে গড়তেও পারে, আবার ধ্বংসও করতে পারে। শব্দ আপনার মনোভাবকে শক্তি যোগায়। আপনি যদি ইতিবাচক শব্দ ব্যবহার করেন, তাহলে আপনার মনোভাবও ইতিবাচক হয়ে উঠবে। তাই আমাদের উচিত খুব সচেতনভাবে শব্দ বেছে নেওয়া। এই পুরো প্রক্রিয়াটা শুরু হয় একটা চিন্তা থেকে, তারপর সেটা রূপ নেয় শব্দে, এরপর বিশ্বাসে, তারপর আসে কাজ, আর শেষে আপনার সামনে দাঁড়িয়ে থাকে তার ফলাফল।
যখন আপনি আপনার মস্তিষ্কে একটা ইতিবাচক চিত্র আঁকেন, তখন সেই চিত্রকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ইতিবাচক ভাষা ব্যবহার শুরু করুন। আপনি চাইলে আপনার স্বপ্ন অন্যদের সঙ্গে শেয়ার করতে পারেন, তবে একটা বিষয় মনে রাখবেন, শেয়ার করবেন শুধু তাদের সাথেই যারা নিজেরাও ইতিবাচক। এমন মানুষরা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে, এমনকি আপনার দায়বদ্ধতাও ধরে রাখতে পারে। নাসার বিজ্ঞানী কেন্ট ক্যালহাউনের গল্প। এই অধ্যায়ের সবচেয়ে প্রেরণাদায়ক গল্প হচ্ছে কেন্ট ক্যালহাউনের। তিনি ছিলেন নাসার একজন বিজ্ঞানী এবং সার্চ ফর এক্সট্রা টেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স প্রজেক্টের নেতা। তিনি পদার্থবিজ্ঞানে পিএইচডি করেছিলেন। তার গবেষণার লক্ষ্য ছিল এমন এক সফটওয়্যার বানানো যা মহাবিশ্বে অন্য জীবের অস্তিত্ব খুঁজে বের করতে পারে। এই চিন্তাটাই যেন অসম্ভবের মতো শোনায়, তাই না? তারপরেও কেন্ট তার লক্ষ্যে পৌঁছানোর জন্য দিনরাত পরিশ্রম করছিলেন। তবে সমস্যা ছিল একটাই, শুধু গবেষণাটাই নয়, তার শারীরিক অবস্থাও ছিল একটা বড় চ্যালেঞ্জ। তবু কেন্ট নিজে সেটা একটা ছোট এবং তুচ্ছ সমস্যা বলেই মনে করতেন। তিনি বিশ্বাস করতেন তার শরীর তাকে বাধা দিচ্ছে না। আর আপনি শুনলে অবাক হবেন, কেন্ট যে ছোট সমস্যা বলেছিলেন সেটা ছিল অন্ধত্ব। হ্যাঁ, কেন্ট ছিলেন সম্পূর্ণ অন্ধ। তিনি জানতেন যদি তিনি শক্ত ও নেতিবাচক ভাষা ব্যবহার করেন তাহলে তার সমস্যার শক্তি আরও বেড়ে যাবে, আর সেটা একসময় তার পুরো জীবনকে নিয়ন্ত্রণ করবে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন তার শব্দের ওপর নিয়ন্ত্রণ রাখবেন। এইভাবে তিনি তার অন্ধত্বের শক্তিকেও নিয়ন্ত্রণ করতে পারলেন। নাসাতে কাজ করা, তাও একজন অন্ধ বিজ্ঞানী হিসেবে, এটা কোনো ছোট অর্জন নয়। পিএইচডি পাওয়া, জটিল প্রজেক্টে নেতৃত্ব দেওয়া সবই সম্ভব হয়েছে তার একটাই কারণে, তিনি নিজের কথাবার্তা ও মানসিকতা নিজে নিয়ন্ত্রণ করতেন। তাই ভাবুন তো, আপনি যদি বড় কোনো সমস্যাকেও ছোট ভাবতে শুরু করেন তাহলে কি অসাধ্য থাকবে? আপনার জীবন কিভাবে বদলে যেতে পারে কল্পনা করুন একবার। হাউ আর ইউ? এই প্রশ্নটা কতটা শক্তিশালী জানেন? কেমন আছেন? এই প্রশ্নটা আপনি দিনে কতবার শুনে থাকেন? সম্ভবত বহুবার। তবে আপনি কি জানেন, এই ছোট্ট প্রশ্নটার উত্তর আপনার সারা দিনের মানসিক অবস্থাকে প্রভাবিত করতে পারে? বেশিরভাগ সময় আমরা এই প্রশ্নের উত্তর দিতে দিতে অভ্যস্ত হয়ে পড়েছি, কিন্তু এই উত্তরটাই আসলে নিজেকে বোঝানোর একটা উপায়। এটা যেন আপনি নিজের সাথেই কথা বলছেন। তাই এখনই নিজেকে জিজ্ঞেস করুন, আমি কেমন আছি? আপনার উত্তর হতে পারে ইতিবাচক, নেতিবাচক কিংবা মাঝামাঝি। তবে সেরা ফল মেলে তখনই যখন আপনি ইতিবাচক উত্তর দেন, ইভেন যদি আপনি সত্যিই ভালো না বোধ করেন। শুধু বলাটাই আমি ভালো আছি আপনার মস্তিষ্ককে সেদিকেই প্রোগ্রাম করে। স্যালির গল্প। স্যালি নামের এক অফিস কর্মীর কথা ভাবুন। সে প্রায়ই ক্লান্ত বোধ করত, আর কেউ যখন তাকে জিজ্ঞেস করত কেমন আছেন, সে সবসময় বলত অনেক ক্লান্ত লাগছে। এই বারবার বলা কথাগুলো আসলে তার বিশ্বাসে পরিণত হয়। দিন গড়াতেই তার ক্লান্তি আরও বাড়তে থাকে, এমনকি মাঝে মাঝে সে কাজের টেবিলেই ঝিমিয়ে পড়ে। কিন্তু এখানেই শেষ নয়। স্যালির এই নেতিবাচক উত্তর শুধু তার নিজের নয়, চারপাশের লোকজনের মনোভাবকেও নেতিবাচক করে তুলত। অফিসের যে সহকর্মী তাকে জিজ্ঞেস করেছিল, সেও ক্লান্ত অনুভব করতে শুরু করত। একদিন অফিস শেষে ক্লান্ত স্যালি তার প্রিয় চেয়ারে বসে লটারি টিকিটটা দেখতে লাগল। অবিশ্বাস্যভাবে সে দেখতে পেলসে $10 মিলিয়ন জিতেছে। আপনি কি ভাবছেন, এত ক্লান্ত স্যালি এবার নিশ্চয়ই ঘুমিয়ে পড়বে? একদম নয়। সে আনন্দে লাফিয়ে উঠল, বন্ধুবান্ধব আর পরিবারের সবাইকে ফোন করে খবর দিল। সে রাতে আর ঘুমালি না খুশিতে। তাহলে প্রশ্ন হল, এই শক্তি এল কোথা থেকে? উত্তরটা খুব সোজা, তার মানসিক অবস্থা থেকে। যখন সে বারবার বলছিল আমি ক্লান্ত, সে নিজের শরীরকে সে অনুযায়ী অনুভব করতে বাধ্য করছিল। কিন্তু যখন তার মনে খুশি এলো, তখন ক্লান্তির জায়গা নিল উদ্দীপনা ও উৎসাহ। পর্ব 3। উপরওয়ালা তাদেরই সাহায্য করেন যারা কাজ করে এবং যারা ইতিবাচক মানুষদের সঙ্গ বেছে নেয়। পৃথিবীতে মানুষ দুই রকম। একদল সবসময় নেতিবাচকতা, অভিযোগ আর বিষণ্ণতায় ভরা। অন্য দল সবসময় ইতিবাচক, উদ্দীপনাময় এবং অন্যকে আগলে রাখে। এই দ্বিতীয় দলটি হচ্ছে এমন মানুষ যারা আপনাকে কখনো থেমে যেতে দেয় না, বরং বারবার উৎসাহ দেয়, আপনাকে বিশ্বাস করায় তুমি পারবে। এমন মানুষদের সঙ্গেই থাকা উচিত। তাদের আশেপাশে থাকলে আপনিও ধীরে ধীরে নিজের স্বপ্নপূরণের পথে সাহস খুঁজে পাবেন। অন্যদিকে যারা সবসময় নেতিবাচক কথা বলে, অভিযোগ করে, ব্যর্থতার গল্প শোনায়, তারা আপনার শক্তি চুষে নিতে পারে। তাদের থেকে যতটা সম্ভব দূরে থাকাই ভালো। স্মোকির গল্প। মৃত্যুর মাঝেও যে খুঁজে পেয়েছিল জীবনের মানে। স্মোকি নামের একজন মানুষ ছিলেন আমার খুব ভালো বন্ধু। 45 বছর ধরে সে কাজ করেছে একটি ফিউনারেল হোম বা অন্ত্যেষ্টিক্রিয়ার প্রতিষ্ঠানে। সারাদিন কেবল মৃত্যুর ছায়া শুনতে অদ্ভুত লাগছে, তাই না? তবে আশ্চর্যের বিষয় হল, স্মোকির মনোভাব ছিল একেবারেই আলাদা, অত্যন্ত ইতিবাচক। সে বলত মানুষ হচ্ছে স্পঞ্জের মতো, যা শোনে তাই শুষে নেয়। তাই সে জানত
নেতিবাচক মানুষের আশেপাশে থাকলে নিজেকেও ধীরে ধীরে সেই দিকেই টেনে নেওয়া হয়, আর তাই সে খুব সচেতনভাবে নেতিবাচক মানুষদের এড়িয়ে চলত, ইভেন মৃত্যুর পরিবেশে থেকেও। তার কথায়, ইতিবাচক থাকতে চাইলে আপনার আশেপাশের মানুষদের ভালোভাবে বেছে নিতে হবে, কারণ তারাই আপনাকে গড়ে তোলে বা ভেঙে দেয়। ভয়কে জয় করুন আর নিজেকে বড় করে তুলুন। অনেক সময় যখন আমরা আমাদের স্বপ্নের খুব কাছে চলে যাই, তখন হঠাৎ এক ভয় আমাদের থামিয়ে দেয়। এই ভয় হয়তো খুব বড় কিছু নয়, তবু সেটাই আমাদের বাধা হয়ে দাঁড়ায়। সফল হতে চাইলে এই ভয়কে আপনাকে জয় করতেই হবে। স্বপ্নপূরণ কোনো কমফোর্ট জোনের কাজ নয়। নতুন কিছু করতে গেলে ভয় আসবেই, তবে সেই ভয়কে চিহ্নিত করুন, বোঝার চেষ্টা করুন কেন আপনি ভয় পাচ্ছেন, এবং তারপর বলুন, আমি পারব। ডটির গল্প 50 বছর বয়সে শুরু। 60তে অ্যালবাম। ডটি ছিলেন একজন হাইস্কুল শিক্ষক, 32 বছর ধরে পড়িয়েছেন, কিন্তু তার আসল স্বপ্ন ছিল পারফর্ম করা, গাইতে চাওয়া, সঙ্গীতে কাজ করা। তবু তিনি সেই পথে পা বাড়াননি, কারণ ভয়। শিক্ষকতা ছিল নিরাপদ, সঙ্গীত ছিল অনিশ্চিত, তবুও তার ভেতরে স্বপ্নটা রয়ে গিয়েছিল। গান লিখতেন, গাইতেন, গোপনে স্বপ্ন দেখতেন, একদিন হয়তো নিজেই অ্যালবাম করবেন। এক গ্রীষ্মে হঠাৎ করে তিনি সিদ্ধান্ত নিলেন, সব ছেড়ে দিবেন, স্বপ্নকে বাস্তব করবেন। কিন্তু সেই মুহূর্তেই ভয় আবার তাকে গ্রাস করল। তিনি আবার ফিরে গেলেন সেই পুরনো জীবনে, শিক্ষকতায়। তবে স্বপ্নটা মরেনি। 6 মাস পর অবসরে যাওয়ার পর তিনি ঠিক করলেন এবার ভয়কে জয় করবেন। 50 পেরিয়ে 60তে গিয়ে তিনি প্রথম মিউজিক অ্যালবাম বের করলেন। নিউ ইয়র্কের ক্লাব আর বারগুলোতে গান গাইলেন। তিনি হয়তো বিলবোর্ড তারকা ছিলেন না, তবে তিনি ছিলেন নিজের জীবনের নায়ক, কারণ তিনি নিজের ভয়কে জয় করে স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছিলেন। বেরিয়ে পড়ুন, ব্যর্থ হন, শিখুন, আবার চেষ্টা করুন। ভয়ের কথা বললাম, এবার বলি ব্যর্থতার কথা। নতুন কিছু চেষ্টা করলে ব্যর্থ হতেই পারেন, কিন্তু তাই বলে চেষ্টা ছেড়ে দেওয়া চলে না। চাইলে আপনি 100 বার চেষ্টা করুন, কিন্তু থামবেন না। জ্যাক এবং মার্কের গল্প, 33 বার ব্যর্থ কিন্তু শেষ পর্যন্ত জয়ী। জ্যাক ক্যানফিল্ড এবং মার্ক ভিক্টর হ্যানসেন, এই 2 বন্ধু মিলে একটা বই লিখেছিলেন। চেয়েছিলেন 3 মাসের মধ্যে প্রকাশ করবেন, তবে প্রথম প্রকাশক বললেন না। তারা আবার চেষ্টা করলেন, আরও একটা না। এইভাবে 33 বার তারা প্রত্যাখ্যাত হলেন, তবু তারা থামলেন না। 34তম প্রকাশক বইটা প্রকাশ করলেন, আর সেই বই হল চিকেন স্যুপ ফর দ্য সোল। আজ আপনি বিশ্বের যে কোনো বইয়ের দোকানে গেলেই এই বই দেখতে পাবেন। 3 মাসে নয়, তাদের সময় লেগেছিল 3 বছর, কিন্তু দিন শেষে তারা সফল হয়েছিলেন। এটাই আসল। তাই ব্যর্থতা গুনবেন না। প্রত্যাখ্যান কখনোই ভবিষ্যৎ নির্ধারণ করে না, আপনার মনোভাব করে। শেষ কথা, আপনার দৃষ্টিভঙ্গিই আপনার ভবিষ্যৎ। এই 3টি পর্বে আমরা শিখেছি, আপনার চিন্তা যেমন, জীবনও তেমন। আপনার ভাষা নিয়ন্ত্রণ করলে মনোভাব বদলায়। আপনি যদি সঠিক মানুষদের সঙ্গ পান, যদি ভয়কে জয় করেন এবং ব্যর্থতাকে শিক্ষার অংশ মনে করেন, তাহলেই আপনি সফল হবেন। এগুলো কোনো রকেট সায়েন্স নয়, শুধু দরকার মনোভাব বদলানোর সাহস। শেষে একটা ছোট্ট পরীক্ষা। 1 গ্লাস পানি আছে টেবিলে, অর্ধেক ভর্তি। আপনি কি দেখেন, অর্ধেক খালি নাকি অর্ধেক পূর্ণ? উত্তর যেমনই হোক, সেটা কিন্তু আপনার মনোভাবের প্রতিচ্ছবি, এবং সেটা বদলানো বা উন্নত করা আপনারই হাতে। এই ছিল জেফ কেলারের অ্যাটিটিউড ইজ এভরিথিং বইয়ের বাংলা অডিও উপস্থাপন। আপনার মনোভাব বদলালেই বদলে যাবে আপনার জীবন।